বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। আজকে তোমরা শুনতে চলেছ তিনটি ঘটনা। প্রথমটা একটা তোমাদের ফেভারিট রেল লাইনকে কেন্দ্র করে, দ্বিতীয়টা একটা বাগানের ঘটনা বলতে পারো, আমপাড়াকে কেন্দ্র করে একটা ভাগাড়ের ঘটনা বলতে পারো, তৃতীয়টা একজনের মারা যাওয়ার পর তাকে দেখাকে কেন্দ্র করে। আজকের তিনটি ঘটনা শুনে তোমাদের অন্যরকম লাগতে চলেছে। তোমরা চুপটি করে বসে পড়ো, সিট বেল্ট বেঁধে নাও, কানে টুক করে হেডফোনটা গুজে নাও। আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে, যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই টুক করে কানে হেডফোনটা গুজে নিতে হবে। আশা করছি গুজে নিয়েছ। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। নমস্কার অমিতদা, আমার নাম পায়েল। আমি তোমার চ্যানেলের বেশ কয়েক বছরের পুরনো শ্রোতা, কিন্তু কোনোদিনও তোমাকে ঘটনা পাঠাইনি, কারণ আমার কাছে সেরকম স্টকে ভালো কোনো ঘটনা ছিল না। কিন্তু আজকে আমি আমার বড় ভাইয়ের সাথে যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাটি তোমার সাথে শেয়ার করতে চাই। আশা করি তোমার ঘটনাটি ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তুমি তোমার চ্যানেলে সম্প্রচার করো। সম্প্রচার করলে তবে আমাকে দয়া করে ডেটটা বলে দিও, তবে আমি সেই মতো অ্যাক্টিভ থাকব এবং আমার পরিবারের সকলকে অ্যাক্টিভ করে রাখব। এবার মূল ঘটনায় আসা যাক। ঘটনার শুরুতে আমি তোমাকে বলে রাখি যে আমার দাদা কলকাতার একটা বেসরকারি সংস্থায় কর্মরত। তার কাজ থেকে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি রাত 11টা থেকে 12টার কাছাকাছি বেজে যেত। তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমার বাড়ি নৈহাটিতে। আমার বাড়িতে আমি, মা, বাবা এবং আমার দাদা থাকি। সেদিনও আর 5টা দিনের মতোই আমার দাদা অফিস থেকে বাড়ি ফিরছিল। এখানে আরেকটা কথা বলে রাখি, দাদা যখন অফিস থেকে বেরোই তখন আমাকে আর মাকে ফোন করে বলে দেয় যে অফিস থেকে বেরিয়ে গেছে। এছাড়া সে ট্রেনে উঠলে এবং ট্রেন থেকে নামলেও একবার ফোন করে দেয়, যাতে আমরা কেউ চিন্তা না করি। দাদা সেদিনকার মতো ওই দিনে অফিস থেকে বেরিয়ে স্টেশন থেকে নেমে ফোন করেছিল। দাদার গলার আওয়াজে দাদাকে একদম নর্মাল বলেই মনে হচ্ছিল, যেরকমটা আর 5টা দিন লাগে। দাদা যখন ফোন করে তখন মোটামুটি রাত 11টার কাছাকাছি, কিন্তু এর প্রায় 2 ঘন্টা কেটে গেলেও দাদা বাড়িতে ফেরেনি। আমরা প্রচণ্ডভাবে চিন্তিত দাদার জন্য। মা রাস্তার আশেপাশে দেখতে থাকে এবং বাবা যায় তার পাশের বাড়ির 2টো বন্ধুর সাথে স্টেশনের দিকে খুঁজতে। প্রথমে তারা পুরো স্টেশন খুঁজেও দাদাকে পায় না, কিন্তু স্টেশনের একদম শেষ মাথায় আশ্চর্যজনকভাবে দাদাকে দাঁড়িয়ে থাকতে দেখে তারা। এইটা দেখে তারা এগিয়ে যায়। সবাই দেখতে পায় দাদা একদিকে তাকিয়ে আছে, তার চোখের পাতা পর্যন্ত নড়ছিল না। বাবা এবং বাবার বন্ধুরা তার গায়ে হাত দিয়ে জোরে ধাক্কা দিতেই সে অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে কোনোরকমভাবে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হয়। আমাদের বাড়ি স্টেশন থেকে মোটামুটি 10 মিনিট মতো দূরত্বে, তাই জন্য বাড়িতে আসতে কোনোরকম সমস্যা হয়নি। সেদিনের মতো দাদা ঘুম থেকে উঠে সকালবেলা একদম সাধারণভাবেই চলাফেরা করছিল, আর তাকে কেউ কিছু জিজ্ঞেস করেনি। কিন্তু আমি প্রচণ্ড কৌতূহলী হয়েছিলাম। এক পর্যায়ে আমি দাদাকে জিজ্ঞেস করতেও গিয়েছিলাম যে সে কেন ওইভাবে সেদিকে তাকিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু মায়ের ইশারায় আমি কিছু বলিনি, কথা ঘুরিয়ে দিয়েছিলাম। তো সেই মতো দাদা পরের দিন অফিসে যায় এবং একইভাবে ট্রেন থেকে নেমে ফোন করার পরেও বাড়ি ফেরে না। আবারও বাবা এবং তার বন্ধুরা মিলে দাদাভাইকে খুঁজতে বেরোলে সেই একই জায়গায় দাদাকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এবং একই দিকে তাকিয়ে থাকতে দেখে। আবারও গায়ে হাত দেয় এবং সে পুনরায় অজ্ঞান হয়ে যায়। আবারও তাকে রীতিমতো বাড়িতে আনা হয়। পরের দিন সকালবেলা বাবা মা ঠিক করে যে দাদাকে এবার জিজ্ঞাসা করতেই হবে, কারণ এরকম ঘটনা একদমই নর্মাল না। তো যথারীতি দাদাকে বাবা মা জিজ্ঞেস করাতে তারা রীতিমতো অবাক। সে বলে, কই, আমি তো স্টেশন থেকে নেমে ফোন করলাম, এরপর কি হয়েছে আমার তো মনে নেই।
আমি কখনই বা খেয়ে দিয়ে ঘুমোলাম। আমার তো মনে পড়ছে যে আমি স্টেশন থেকে নেমে ফোন করলাম, তারপর আমি ঘুম থেকে জেগে উঠলাম। এর মাঝে আমার সাথে কি হয়েছিল আমার তো কিছুই মনে নেই। আমি মনে করতেও পারছি না কি হয়েছিল আমার সাথে। এরপর বাবা দাদাকে সমস্ত ঘটনা খুলে বলে। সব কথা শুনে দাদা এক সেকেন্ডের জন্য হলেও অবাক হয়ে যায়। সে বলে, সত্যি? কিন্তু আমার তো কিছু মনে পড়ছে না। মা সেদিন আর দাদাকে অফিসে যেতে দেয় না। সেদিন রাত 11:30টার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নিই, যেহেতু দাদা বাড়িতেই ছিল। তাই জন্য দীর্ঘদিন বাদে আমরা একসাথে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। আমরা গল্প করতে আরম্ভ করি। গল্প করতে করতে 12:30টার মতো বেজে যায়। এরপরে আমরা যে মুহূর্তে শুতে যাব সেই মুহূর্তে দাদা বলে, আমাকে একটু বের হতে হবে। এই বলে সে বাড়ি থেকে হন হন করে বেরিয়ে গেল। আশ্চর্যের বিষয় হলো, গেটে তো তালা মারা ছিল, তাহলে দাদা গেটের তালা খুলে গেল কি করে? বাবা মা এই দেখে তো আশ্চর্য হয়ে হা করে তাকিয়ে থাকলো। যখন আমাদের তিনজনের সম্বিত ফিরল, তখনই বাবা মা এবং আমি ছুটলাম সেই রেল লাইনের দিকে। দেখি দাদা সেইখানে গিয়ে একইভাবে তাকিয়ে রয়েছে। আবার স্পর্শ করাতে সে আবার সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে আবার ধরাধরি করে কোনো রকমে বাড়িতে নিয়ে আসা হয়। সেদিন রাত থেকে শুরু হয় আসল ঘটনা। দাদা প্রায় সারা রাতই চিৎকার করছিল আর বলছিল, আমি রেল লাইনে যাব, আমাকে লাইনে যেতে দাও, আমি বাড়িতে থাকতে পারছি না, আমার সর্বাঙ্গ জ্বালাপোড়া করছে, যেতে দাও আমাকে, আমাকে আটকালে তোমাদের ক্ষতি হবে। সারা রাত বাবা বজরাঙ্গবলীর নাম নিতে থাকে। সকাল হতেই দাদা আস্তে আস্তে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। মা বাবা ঠিক করে যে আর বসে থাকা চলবে না, এবারে কিছু একটা করতেই হবে। তারা ঠিক করে আমার মামার বাড়ির এলাকায় একজন ওঝার কাছে যাবে, কারণ এটা মোটেই স্বাভাবিক জিনিস না। আমার দাদা কোনোদিনই মা বাবার সাথে তুই তুকারি করে কথা বলেনি, আর বলবেই বা কেন? দাদা ঘুমের মধ্যেই বলছিল, আমাকে নিয়ে যাস না, আমাকে নিয়ে গেলে তোদেরই ক্ষতি হবে। বাবা আবারও বজরাঙ্গবলীর নাম নিতে থাকে এবং যার কাছে যায় সেখানে পৌঁছে গেলে ভদ্রলোক বলেন, আর দেরি করলে তোদের ছেলেকে আর রক্ষা করতে পারতাম না, নিয়ে এসেছিস ভালো করেছিস। এটা বলতেই দাদাকে, অর্থাৎ যে বিকৃত গলায় কথা বলছিল সেই ভদ্রলোক দাদাকে উদ্দেশ্য করে বলে, কেন কেন এই নিষ্পাপ ছেলেটাকে বিরক্ত করছিস? এরা তো তোর কোনো ক্ষতি করেনি। দেখলাম দাদার মধ্যে কেমন একটু আলোড়নের সৃষ্টি হলো, অর্থাৎ সে নড়ে চড়ে বসলো কিছু একটা বলার জন্য। এরপর দাদা কিছু একটা বলে, যেটা আমরা কেউ শুনতে পাইনি বা বুঝতে পারিনি। একটা সময় পর দাদা থামে। মা এবং বাবা একই সাথেই প্রায় জিজ্ঞেস করেন যে কি হয়েছে ওর। তখন ওই ভদ্রলোক বলেন, আপনারা আজকে বাড়ি চলে যান। আজ রাত্রিবেলায় আপনারা দুজনে মিলে একই স্বপ্ন দেখবেন এবং সেই স্বপ্নেই আপনারা উত্তর পাবেন যে কেন এই ঘটনাগুলো হচ্ছে বা কেন এগুলো হয়েছে। যথারীতি তারা রাতে ঘুমাতে যায় এবং প্রায় দুজনে একসাথে স্বপ্ন দেখে দাদা ট্রেন থেকে নামছে এবং মাকে ফোন করে দিয়েছে। স্টেশন থেকে বেরিয়ে ট্রেন লাইনের রাস্তা ধরে 10 নম্বর অটো স্ট্যান্ডের দিকে যাবে বলে এগিয়েছে। এমন সময় দাদা একদিকে তাকায়। সেটা ছিল নৈহাটি স্টেশনের উল্টো দিকের একটা কেবিন, আর তার পাশে জঙ্গলে ভর্তি একটা জায়গা। দাদা দেখে যে কয়েকটা বাচ্চা সেই কেবিনের ছাদ থেকে নিচে নামছে আর আবার হাওয়ায় ভর করে উপরে উঠছে। এরপর তারা দেখে দাদা স্টেশন থেকে নামছে, আবার ওই দিকে তাকাচ্ছে। ওই দিন সে দেখেছে যে একটা মেয়ে সে আগের দিনের বাচ্চাগুলোকে ধরে নিয়ে ছুঁড়ে রেল লাইনের মধ্যে ফেলে দিল, আর বাচ্চাগুলো কয়েক খণ্ডে খণ্ডিত হয়ে গেল। আবার সিন চেঞ্জ হয়ে যাচ্ছে, আর তারা দেখছে যে দাদা কোথায় থেকে রেল লাইনের মধ্যে চলে আসলো আর ওইদিকে তাকালো। সেই সময় দেখতে পাচ্ছে যে বাচ্চাগুলো আর মেয়েটি দাদার দিকে এগিয়ে আসছে আর হাসছে। এ কথাতে দুজনের ঘুম ভেঙে যায়। ভাঙার পর তারা বুঝতে পারে প্রথম রাতে সেদিন শুধু বাচ্চাগুলোকে তারা খেলতে দেখেছিল। যেদিন প্রথম ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ দাদা প্রথম দিন বাড়িতে ফিরতে দেরি করেছিল এবং বাবারা গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিল দাদাদেরকে। দ্বিতীয় দিন
সে দেখে মেয়েটিকে বাচ্চাগুলোকে ছুঁড়ে ফেলতে। আর তৃতীয় দিন, অর্থাৎ যেদিন দাদাকে বাবা মা অফিসে যেতে দেয়নি, সেদিন সেদিন সে দেখে মেয়েটা এবং বাচ্চাগুলো তার দিকে এগিয়ে আসছে। এরপর সেই ভদ্রলোকের কাছে বাবা মা পুনরায় গিয়েছিল যে কেন ঘটনাগুলি ঘটেছে এবং সেই মেয়েটি বাকে, কিন্তু সে কোনো উত্তর দেয়নি। সে শুধু বলেছিল, তোর ছেলে সুস্থ হয়ে গেছে, এইটুকুতেই তোরা সন্তুষ্ট থাক, আর কোনোদিনও তোর ছেলেকে ওই রেল লাইনের পাশে একা একা যেতে বারণ করবি, এটুকু মনে রাখবি, না হলে কিন্তু প্রচুর সমস্যা হয়ে যাবে পরে। তো দাদা, এটুকুই ছিল আজকের ঘটনা। আশা করছি ঘটনাটি তোমাদের ভালো লেগেছে। ভুল ত্রুটি হলে তুমি তোমার মতো করে সাজিয়ে গুছিয়ে নিও। ইতি, পায়েল। তো বন্ধুরা, এই ছিল রেল লাইনের একটা ইউনিক ঘটনা। আশা করছি এই ঘটনাটি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে কেউ যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তোর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। আর একটা কথা মনে রাখবে, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করছি পরের ঘটনা। প্রিয় অমিতদা, আমি প্রসেনজিৎ দাস। আমার বাড়ি বামনগাছি স্টেশনে। আমিও আমার মা দুজনেই তোমার কণ্ঠের বড় ভক্ত। বিগত 6 মাসে আমি তোমার সমস্ত ঘটনা শুনে নিয়েছি। তুমি প্রত্যেকটি এপিসোডেই বলো ঘটনা পাঠাতে, তাই আজকে সাহস করে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাকে শেয়ার করতে চলেছি। তো বেশি কথা বাড়াবো না, সোজা ঘটনায় চলে যাই। আমার বাড়ি বামনগাছি স্টেশনে নেমে অনেকটা যেতে হয় এবং সেখান থেকে একটি প্রাথমিক বিদ্যালয় আছে যার নাম শঙ্করগাছি প্রাথমিক বিদ্যালয়। সেখানটায় আমার বাড়ি। এই শঙ্করগাছিতে একটা জায়গা আছে যেখানে আগে নাকি অনেক খুন হতো এবং সেখানে সচরাচর লাশ পড়ে থাকতো। জায়গার নাম ভাগাড়। তো আমি একদিন বন্ধুদের সাথে গেছি সেখানে ফুটবল খেলতে। ফুটবল খেলা হয়ে গেলে আমরা যখন বাড়ি ফিরছি তখন আমরা দেখতে পাই ভাগাড়ের ওই পাড়ের গাছে অনেক আম। তোমাকে বলে রাখি, ওই পাড়ে বলতে ভাগাড় ও রাস্তার মাঝখানে ছিল একটি গভীর খাই এবং সেই খাই পেরোনোর জন্য একটা বাঁশের মাচার মতো করা ছিল। তো আমরা ভাবলাম যে নিঃশব্দে মাচা পেরিয়ে গিয়ে গাছে উঠে আম পাড়ব। যেমন ভাবা তেমন কাজ। আমরা 4 বন্ধু গেলাম মাচার ওপারে এবং গাছে উঠে আম পাড়তে লাগলাম। প্রত্যেকে উঠল অন্য অন্য গাছে। বলে রাখা ভালো যে আম বাগানটি অনেকটাই বড় ছিল। আমি যখন আম পাড়ছি তখন আমি আমার ঘাড়ে গরম বাতাস অনুভব করি। পেছনে ফিরে যা দেখি তা দেখার জন্য একেবারেই আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখি আমার পেছনে গাছের ডালে পা দোলাচ্ছে এক বৃদ্ধা। পরনে তার সাদা কাপড়, তার মুখে একটিও দাঁত নেই, চোখ লাল টকটকে। বৃদ্ধা বলে, কিরে একটা দে। কি কর্কশ গলা তার। আমি ভয়ে বরফের মতো জমে রইলাম। বৃদ্ধা রেগে গিয়ে বলল, কিরে দিবি না? এই বলে সে আমাকে সজোরে ধাক্কা মারে এবং আমি গাছ থেকে মাটিতে পড়ে জ্ঞান হারাই। যখন আমার জ্ঞান ফেরে আমি দেখি আমি শুয়ে আছি এবং আমার বাবা মা আমার পাশে বসে আছে। জানতে পারি যে আমাকে অচেতন অবস্থায় দেখে আমার বন্ধুরা আমাকে বাড়িতে নিয়ে যায়। ঘটনাটা এখানেই শেষ হলে হয়তো অনেক ভালো হতো, কিন্তু এরপর থেকে শুরু হয় আমার জীবনের সবচেয়ে ভয়ানক দিনগুলো। প্রায় সবসময় রাতে আমি ওই বৃদ্ধার স্বপ্ন দেখতাম। সে বলতো, তোকে আমি নিয়ে যাবই। এই স্বপ্ন দেখে আমি রোজ রাতেই কেঁদে কেঁদে উঠতাম। দিনের পর দিন রোগা হয়ে যাচ্ছিলাম। যতটুকু খাবার খেতাম সবই বমি হয়ে যেত। একদিনের রাতের কথা, আমরা সকলেই ঘুমোচ্ছি। হঠাৎ কেউ আমাদের জানলায় টোকা দেয়। আমি ঘুম থেকে উঠে দেখি মা বাবা ঘুমোচ্ছে। জানলায়ও আমাদের সদর দরজায় অনবরত টোকা দিচ্ছে কেউ।
আমি তখন যেন কারো বশে হয়ে গেছি এবং আমি খাট থেকে নেমে সদর দরজার তালা খুলতে যাব, ঠিক এমন সময় আমার মা আমার হাত পেছন থেকে টেনে ধরে। আমার যেন জ্ঞান ফিরে আসে। এই ঘটনায় মা খুবই চিন্তিত হয়ে পড়ে এবং পরের দিনই আমাকে এক ঠাকুর বাড়িতে নিয়ে যায়। সেই পুরোহিত দাদু বলেন যে আমার উপর অশুভ শক্তির নজর লেগেছে এবং যখন আমি আম পাড়তে গিয়েছিলাম তখন আমি তার কবরের ওপর দিয়ে হেঁটে যাই, তাই সে আমার পিছু নিয়েছে। দাদা, আমি আগেই বলেছিলাম যে সেই ভাগাড়ে খুন করে সেই লাশ কবর দিয়ে দেওয়া হতো। এরপর পুরোহিত দাদু আমাকে কিছু ঝাড়ফুঁক করেন এবং মাদুলি দেন। এরপর থেকে আমার সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। বর্তমানে আমি ক্লাস 10-এ পড়ি। এই ঘটনা যে বছর ঘটে সে বছর আমি পড়তাম ক্লাস 7-এ। তো দাদা, এই ছিল ঘটনা। ভালো লাগলে ভৌতিক কথায় পড়ে শুনিও। আমাদের পরিবারকে ঘিরে অনেক ভৌতিক ঘটনা রয়েছে, সবগুলোই এক এক করে তোমাকে লিখে পাঠাবো। ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় ঘটনা। আজকের কিন্তু 3টে ঘটনা একদম ইউনিক আছে। পরেরটাও একদম দারুণ ঘটনা। আশা করছি সেই ঘটনাটিও তোমাদের ভালো লাগবে। তো তোমরা এখনও যারা লাইক, কমেন্ট আর শেয়ার করোনি তারা তাড়াতাড়ি করে দাও। এই পরিবারে যারা যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। কেউ যদি ভেবে থাকো ঘটনা পাঠাবে তারা তাড়াতাড়ি পাঠিয়ে দাও। চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা। নমস্কার, আমি কলকাতার কালীঘাট থেকে ইতুপাল বলছি। আমার জীবনে একটা অভিজ্ঞতা আছে যেটা আমি তোমার সাথে শেয়ার করতে চাই। আমি তোমাকে এর আগে পাঠিয়েছিলাম ঘটনা, তুমি হয়তো কোনো কারণে সেটা শোনাওনি, তাই জন্য পুনরায় আমি একটা ঘটনা পাঠাচ্ছি। ভৌতিক কথার আমি বহু বছরের পুরনো শ্রোতা, একদম প্রথম দিকের শ্রোতা, কিন্তু পারিবারিক কিছু চাপের কারণে সব সময় শোনা হয় না, কিন্তু তবুও যখন সময় পাই, সুযোগ পাই, তখনই আমি শুনি। আমার ছেলে ভৌতিক কথার একদম ডাই হার্ড ফ্যান। সে বাকি অন্য কোনো চ্যানেলের ঘটনা শোনে না। সে ঘুমোতে যাওয়ার আগে শুধুমাত্র ভৌতিক কথার ঘটনা সার্চ করে তারপরই শোনে এবং তারপরই ঘুমায়। তোমার জীবনের ঘটনাটা হচ্ছে, আমার মা মারা যায় 2015 সালের জানুয়ারি মাসে। হসপিটালে ভর্তি ছিল এবং সে প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল। একটা সময় পর মা মারা যায়। তো যথারীতি ওনাকে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় ওনার দাহকার্য সম্পন্ন করার জন্য। আমার মা প্রচণ্ড কষ্ট পেয়ে মারা গিয়েছিলেন। তো তার দাহকার্য সম্পূর্ণ করার পর আমার হাতে একজন আমার মায়ের অস্থি নাড়ি দেয় এবং আমাকে নির্দেশ দেয় আমি যেন পেছন ফিরে না তাকাই। কিন্তু তুমি হয়তো সেটা খুব ভালো করেই জানো যে মানুষের মন বড্ড কৌতূহলী। তাকে যেটা করতে বারণ করা হবে সে সেটাই আরো বেশি করে করবে। তো সেই ভদ্রলোকের বারণ করা সত্ত্বেও আমি পেছন ঘুরে তাকিয়ে ফেলি। কি জানি তখন আমার মায়ের প্রতি হয়তো ভালোবাসাটাই আমার কৌতূহলের কারণ ছিল। তো আমি পেছন ফিরে তাকাই, তবে কিছুই দেখতে পাই না। এরপর আমরা শ্মশান থেকে বেরিয়ে পড়ি। আগেই বলেছি মা মারা যায় জানুয়ারি মাসে, তাই জন্য সে সময় প্রচণ্ড ঠান্ডাও ছিল। মায়ের দাহকার্য সম্পূর্ণ হতে হতে আর আমাদের বেরোতে বেরোতে প্রায় রাত 1:30টার কাছাকাছি বেজে যায় এবং সেদিনকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। জানুয়ারি মাসে তাও আবার অত রাত্রে এমন হাওয়া দেওয়াটা মোটেই একদম স্বাভাবিক বিষয় না। আসার সময় আমাদেরকে বলে দিয়েছিল আমাকে উদ্দেশ্য করে, যেহেতু নাভি নিয়ে যাচ্ছে ওকে একটু ধরে রেখো, কিন্তু ছেড়ো না। আমার আবার কৌতূহলের সৃষ্টি হয়। আমি আমার ছোট দিদিকে জিজ্ঞেস করি, আচ্ছা দিদি, নাভি নিয়ে যাওয়ার সময় মানুষকে ধরে রাখতে হয় কেন? এই কথাটা বলার প্রায় সাথে সাথেই একটা ঝড়ো ঠান্ডা হাওয়া আমাদেরকে কাটিয়ে যেদিকে দাহকার্য হয়েছিল সেদিকে চলে গেল। সর্দি বলল, এই কারণেই হয়তো ধরতে হয়। এরপর আমরা বাড়ি চলে আসি এবং মায়ের পারলৌকিক ক্রিয়া এবং শ্রাদ্ধ শান্তি সবই সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। এরপর আমি আমার বাড়ি চলে আসি। আমার বাড়ি বলতে আমার শ্বশুর বাড়িতে আমি চলে আসি। এর প্রায় 15 দিন পর থেকে শুরু হয় আমার সাথে ঘটনাগুলো। আমার হাজবেন্ড সকালবেলা অফিসের জন্য বেরিয়ে যেত এবং রাত্রিবেলা প্রায় 11টা নাগাদ বাড়িতে ফিরত। আমি আর আমার ছেলে বাড়িতে একাই কাটাতাম। তো সেদিন আমার মা রান্নাঘরে জানলার বাইরে দাঁড়িয়ে রয়েছে। তখন কিন্তু বেশি রাতও নয়, রাত 8টা থেকে 8:30টার মধ্যেই আমার মাকে আমি প্রতিদিন দাঁড়িয়ে থাকতে দেখতাম। তখন আমার বাড়িতে আমার ছেলে খুব ছোট,
ওর বয়স ওই 5 বছর মতো হবে। প্রথম প্রথম আমি ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেইনি। আমি ভাবলাম হয়তো আমার চোখের ভুল বা মনের ভুল। আমি মাকে সবসময় মনে করতাম বলে এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু এইভাবে প্রায় 3 মাস কেটে যায়। 3 মাসে প্রায় দিনই আমি আমার মাকে দেখতাম। আর প্রতিদিন তো এরকম চোখের ভুল হতে পারে না। আমি হাজবেন্ডকে ব্যাপারটা জানালে সে বলে, তুমি তোমার মাকে সবসময় মনে করো বলে এই জন্য তুমি এগুলো দেখতে পাচ্ছ। দাদা, আমি মাকে রান্নাঘরে জানলার ধারে দেখে বেশ ভয় পেতাম। যতই মা হোক না কেন, সে তো মারা গিয়েছে। আমি বিকেল 4টার মধ্যে সমস্ত রান্নাবান্না করে চলে আসতাম আর রান্নাঘর মুখো হতাম না। এই ঘটনার প্রায় 3 মাস বাদে, অর্থাৎ তখন এপ্রিল কি মার্চ মাস হবে, তখন অলরেডি গরম পড়ে গেছে। আমার রান্নাঘরে মাকে দেখার ঘটনাটা তখন রান্নাঘর পেরিয়ে আমার বেডরুমে চলে এসেছে। বলে রাখি, আমাদের যে বেডরুমটা রয়েছে তার খাটের উপর একটা জানলা রয়েছে। গরমকালে সাধারণত সবাই জানলা খুলে ঘুমোই। একদিন রাতে আমার ছেলে এবং আমার হাজবেন্ড বিছানার উপর শুয়েছিল। আর যেহেতু বেশ গরম, তাই জন্য আমি নিচে শুয়েছিলাম আর জানলাটা খোলাই ছিল। তখন মোটামুটি রাত 2:30। আমি হঠাৎ করে জেগে উঠি। আর কি কারণে যেন আমি জানালার দিকে তাকিয়ে ফেলি। আমি দেখি মা আমার দিকে কেমন করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আর আমার ছেলে যে তার বাবার পাশে খাটের উপর শুয়েছিল, তাকে দেখি খাটের তলায় একদম মাটিতে শুয়ে রয়েছে। আমি ধরফর করে উঠে বসি আর লাইটটা জ্বালাই। এরপর আমি আমার হাজবেন্ডকে ডাকি এবং আমার ছেলেকে ডেকে বলি, কিরে, তুই বিছানা ছেড়ে খাটের তলায় কেন শুয়ে রয়েছিস? তখন সে আমাকে বলে যে, মা জানো, আমাকে না দিদু এসে ডাকছিল, মাথায় হাত দিতে যাচ্ছিল। আমি সেই ভয়তে খাটের নিচে নেমে শুয়ে পড়েছি। এরকম ঘটনা প্রায় দিনই একই রকমভাবে চলতে থাকে। আমি আমার পিসিদেরকে এরপর ঘটনাটি জানাই। তখন তারা আমাকে বলে, ভালোবাসে মানলাম, কিন্তু এই জিনিসটা হওয়াটা তো ঠিক না। আমি এটাও বুঝতে পারতাম যে আমি কোথাও গেলে মাও আশেপাশে রয়েছে, মা আমার পিছু করছে। আর এই ঘটনাগুলো বেশি হতো যখন আমি বাপের বাড়িতে আমার বাবাকে দেখতে আসতাম। আমার বাবা একাই থাকতেন, তো আমি বাবার বাড়িতে আসার পরেও এই ঘটনাগুলো বুঝতে পারতাম যে আমার মা হাঁটাচলা করছে বা দাঁড়িয়ে আছে। এটা একটা খুব বড় অভিজ্ঞতা আমার জীবনের। বাবাকে নিয়ে একটা খুব বড় অভিজ্ঞতা আছে, সেটা আমি তোমাকে অন্য একদিন শেয়ার করব। এটা আমার জীবনের একটা প্রথম অভিজ্ঞতা এবং সে অভিজ্ঞতাটা আমার এখনো হয়ে চলেছে। এখনো সেটার কোনো সুরাহা আমি পাইনি। তো আমি আমার মতো গুছিয়ে বললাম, এবার তুমি তোমার মতো করে সাজিয়ে পড়ে শুনিও। যদি মনে হয় তুমি গুছিয়ে নিয়ে এটা শোনাতে পারবে, তাহলে অবশ্যই শুনিও। আমি আশায় রইলাম যে তুমি নিশ্চয়ই দেবে। আর তুমি ভালো থেকো। আমাদের ভৌতিক কথা চ্যানেল যেন আরো বড় হয়, তুমি এরকম সত্যি ঘটনা আমাদের সবাইকে শেয়ার করে যাও, এটুকু বললাম। আর তুমি খুব ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আজকের তিনটি ঘটনা। আশা করছি 3টি ঘটনায় তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। এখনো যারা এই পরিবার যুক্ত হওনি, তারা যুক্ত হয়ে যেও। বেশি বেশি করে আমাদের এই পরিবারকে শেয়ার করে দিও। চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে, ভাই ঘটনাগুলো খুব উত্তেজনামূলক ছিল। সেকেন্ড কমেন্ট করেছে ইউজার এক্সডি। থার্ড কমেন্ট করেছে এসকে সাব্বির। তারপরে কমেন্ট করেছে কৌশিক বিশ্বাস, শ্যামল কুমার, পঙ্কজ রয়, বিশ্বজিৎ দাস, গীতা গোস্বামী, নন্দিনী রয়, সোনে দাস, রেখা পাসমান, জয়ন্ত সরকার, সুমন দেব বর্মন, মনিকা ত্রিপুরা, রত্না রয়, সৌমিলি মণ্ডল লিখেছে, অনেকদিন পর তোমাকে কমেন্ট করলাম, কেমন আছো? যাই হোক, ঘটনাগুলো শোনা যাক, গুড নাইট। একদম। তারপরে কমেন্ট করেছে সুকুমার হালদার, চুমকি ঘোষ, বাংলার কার্টুন, অক্ষে অধিকারী, বিপাশা রয় লিখেছে, লাভ ফ্রম ব্যারাকপুর দাদা। আমি আর আমার মা তোমার দেওয়া ঘটনাগুলো শুনে ঘুমোই। আমার মার নামটা নিও। আমার মার নাম মাননী। হ্যালো মাননী আন্টি। তারপরে কমেন্ট করেছে লালটু ডলুই, দীপ মণ্ডল, বৃন্দাবন ঘোষ, দীপশ্রী দাস, শঙ্কর চক্রবর্তী লিখেছে, বৃষ্টি আসছে না কেন, ভূত দেখব কি করে? হ্যাঁ গো, সেটাই তো কথা। নিদিশা ঘোষ লিখেছে, কেমন আছো অমিত? দারুণ লাগে তোমার প্রেজেন্টেশন, লর্ডস অফ লাভ ফ্রম কলকাতা। থ্যাংক ইউ সো মাচ গো। তারপরে কমেন্ট করেছে তনুশ্রী মিষ্টি পাখি, পাপিয়া দে, বিশ্বজিৎ সরকার, আশিস কোলে, রোহিত রয়, শম্পা দে, ডিজে ব্লগার অনিশ, প্রীতম, প্রেরণা, মণিদীপা রয়,
সনাতন পাত্র, রাকেশ এসডি, ইমানি দাস, পীয়ূষ পাল, অভি স্টুডিও, পাপড়ি দোলা, ইন্দ্রাণী রায় লিখেছে আমার কমেন্টসই পড়ো না অমিত, তাই একটু হলেও খারাপ লাগলো। তবে এটা ঠিক, আমি তোমার চ্যানেলে নতুন শ্রোতা। না গো, সেরকম কোনো বিষয় নেই, আমি হয়তো স্কিপ করে গেছি, মানে চোখে পড়েনি গো। ওরম কোনো বিষয় নেই, নতুন পুরনো কি আছে। তারপরে কমেন্ট করেছে কাকুলি সর্দার, অয়ন হালদার, সঙ্গীতা ডলুই, সব্যসাচী চক্রবর্তী, বিজয় সরকার, অঞ্জলি মণ্ডল, সংঘমিত্র শর্টস, কবিতা, সুনীল সিং, রিঙ্কু চৌধুরী, এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।